দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমদ। প্রতিদিনের মতোই যথারীতি আজকে আমরা আলোচনা করব আমাদের গুরুত্বপূর্ণ এক স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকে আমরা আলোচনা করব কোলোনোস্কোপি নিয়ে। হ্যাঁ দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় কোলোরেক্টাল ক্যান্সার নির্ণয়ে কোলোনোস্কোপির ভূমিকা। কোলোনোস্কোপি কি, এটি কিভাবে করা হয় এবং এ সম্পর্কিত নানা ভীতি এবং ভ্রান্ত ধারণার অবসান ঘটাতে আজকে আমাদের এই আলোচনা। আর এ বিষয় নিয়ে আলোচনা করতে বৈশাখী টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য কোলোরেক্টাল সার্জন। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এক্স পিজি হাসপাতাল, কনসালটেন্ট বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, কল্যাণপুর, ঢাকা। চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? জি ভালো, আপনাদের ধন্যবাদ আপনাকে আজকের আমাদের অনুষ্ঠানে ডাকার জন্য। ধন্যবাদ স্যার, আপনাকেও। স্যার, আমাদের আজকের আলোচনা কোলোনোস্কোপি নিয়ে। কোলোরেক্টাল ক্যান্সার নির্ণয়ে আমরা জানি যে কোলোনোস্কোপিকে একটি গোল্ড স্ট্যান্ডার্ড বলে মানা হয়। স্যার, প্রথমেই জানতে চাইব খুব সহজ ভাষায় কোলোনোস্কোপি কি? জি, কোলোরেক্টাল সার্জারিতে কোলোনোস্কোপি হচ্ছে এমন একটি পরীক্ষা পদ্ধতি যেটার ভিতরে দিয়ে আমরা কোলোরেক্টাল ক্যান্সার 100% ডায়াগনোস করার জন্য যে টিস্যু দরকার হয়, সেই টিস্যু মানে নেওয়ার জন্য যে পরীক্ষাটা করা হয় সেটা কি বলা হয় কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি হচ্ছে একটা টিউব, যে টিউবটা আমাদের বায়ুপথ দিয়ে ইন্ট্রোডিউস করে পুরো রেকটাম এবং কোলনের ভিতরের সাইডের লাইনিং দেখা হয়। এবং এটা আজকালকার যুগে কোলোনোস্কোপি ছাড়া কোলোরেক্টাল ক্যান্সার ডায়াগনোস চিন্তাই করা যায় না। আচ্ছা স্যার, কোলোনোস্কোপির ফাংশন কি কি? মানে কোলোনোস্কোপি টেস্টে কি শুধুমাত্র কোলোরেক্টাল ক্যান্সার নির্ণয় করা হচ্ছে নাকি আরো অন্যান্য কাজ আছে? না, যে কোলোরেক্টাল ক্যান্সার তো একটা পার্ট, মানে কোলোরেক্টাল সার্জারি। কোলোরেক্টাল সার্জারি আরো অনেকগুলো রোগ আছে যেগুলো আমরা ডায়াগনোস করার জন্য কোলোনোস্কোপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো একটা হচ্ছে হলো কোলোরেক্টাল ক্যান্সার। কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারটা কীভাবে হয়? কোলোরেক্টাল ক্যান্সার একটা পলিপ থেকে হয়। পলিপ হচ্ছে একটা মানে ম্যালিগন্যান্ট কন্ডিশন না, ক্যান্সার না, ক্যান্সারের প্রি ক্যান্সারাস কন্ডিশন। এটা একটা মাংসের দলা যেটা কোলনের ভিতর থাকে। এটা থেকে ক্যান্সারের রূপান্তরিত হতে 8 থেকে 10 বছর সময় লাগে। এই সময়ের ভিতরে যদি আমরা এই পলিপটাকে রিমুভ করতে পারি মানে কোলোনোস্কোপির মাধ্যমে, তাহলে কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারই হবে না। তার মানে কোলোরেক্টাল ক্যান্সার প্রিভেনশনের জন্য কোলোনোস্কোপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানে কোলোনোস্কোপি দিয়ে আমরা এই পলিপটা ডায়াগনোস করতে পারছি। হ্যাঁ, দেখা যায় এবং রিমুভ করা সম্ভব। এরপরে আছে যেমন আলসারেটিভ কোলাইটিস, এটাও খুবই কোলোরেক্টাল সার্জারির একটা খুবই গুরুত্বপূর্ণ ডিজিজ। তারপরে হচ্ছে আপনার ফ্যাপ বা আরও অনেক ধরনের আছে, বিভিন্ন যে আমাদের পায়খানা রাস্তা দিয়ে রক্ত যায়, শুধু যে ক্যান্সারের কারণেই রক্ত যায় তা তো না, আরও অনেকগুলো কারণ আছে। সেই সব কোন কোন কারণে এই মানে কোলোরেক্টাল উপসর্গগুলো হতে পারে সেইটা ডায়াগনোস করার জন্য আমরা কোলোনোস্কোপি করি। আচ্ছা স্যার, কোলোরেক্টাল ক্যান্সার, আলসারেটিভ কোলাইটিস বা কোলোরেক্টাল যে কোনো ডিজিজের জন্য যখন আমরা কোলোনোস্কোপি করছি সেক্ষেত্রে কোন ধরনের বয়সের রোগীদেরকে আপনারা এটা করছেন? সব ধরনেরই করা যাচ্ছে কিনা? কোলোনোস্কোপি আমরা দুই ধরনের কোলোনোস্কোপি, একটা হলো স্ক্রিনিং কোলোনোস্কোপি করি, মানে তার কোনো উপসর্গ নাই, কোনো রোগ নাই, আমরা জানতে চাচ্ছি তার ভিতরে পলিপ আছে কিনা বা ক্যান্সার আছে কিনা বা আলসার আছে কিনা, এইটা মানে তার কোনো সিমটম নাই বা উপসর্গ নাই, সেটা জানার জন্য যে কোলোনোস্কোপি সেটা একেবারে স্ক্রিনিং কোলোনোস্কোপি। আর একটা হলো ডায়াগনস্টিক অথবা থেরাপিউটিক কোলোনোস্কোপি, যে আমরা জানি তার এই সিমটম আছে অথবা ডিজিজ আছে, এই ডিজিজটা কনফার্ম করার জন্য যখন আমরা কোলোনোস্কোপি সেটা একেবারে ডায়াগনস্টিক অথবা থেরাপিউটিক কোলোনোস্কোপি। এখন যেটা বললেন যে স্ক্রিনিং কখন করি, স্ক্রিনিংয়ে সাধারণত আমাদের দেশে যদিও স্ক্রিনিং কোলোনোস্কোপি এখন ওইভাবে এস্টাবলিশড হয় না, কিন্তু অল ডেভেলপ কান্ট্রিতে কোলোনোস্কোপি কিন্তু স্ক্রিনিং প্রত্যেকটা মানুষের সাধারণত 45 ইয়ার্স এইজে আমরা স্ক্রিনিং কোলোনোস্কোপি 45 থেকে শুরু হবে। আর যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, যেমন তার বাবা মা ভাই বোন যদি কারো কোলন ক্যান্সার থাকে বা পলিপ থাকে, তাদের ওই পেশেন্টের ক্ষেত্রে মানে ওই পেশেন্টের ভাই বোন বা আত্মীয় স্বজনের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যেটা বলি, তাদের 5 বছর আগে করতে হয়, মানে তাদের করতে 40-তে। আর সাধারণ রোগীদের জন্য আমরা বলি মানে অ্যাভারেজ পপুলেশনের রিস্কদের জন্য 45 ইয়ার্স। আরেকটা গ্রুপ আছে যাদের জেনেটিক ডিজিজ, যেমন বাবা মা ভাই বোনদের যেমন থাকে যে ফ্যাপ বা আরও কিছু রোগ আছে, এদের জন্য বা ফ্যাপ বা লিন্স নামে কিছু রোগ আছে, এটা সাধারণত কারো কারো বলে যে 12 বছর, কারো কারো বলে 20 বছর বয়সেও এই স্ক্রিনিং কোলোনোস্কোপি করি আমরা। আচ্ছা, তাহলে 12 বছরের একটি বাচ্চারও কোলোনোস্কোপি করা যাচ্ছে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া? কোলোনোস্কোপি সাধারণত ওইরকম মানুষের একটা ভীতি আছে। কোলোনোস্কোপি এটা সাধারণত আগে আমরা যেমন করতাম ঘুম পাড়াই করতাম, এখন আমরা যেটা করি যে পেশেন্টকে আমরা অজ্ঞানের ডাক্তারের মাধ্যমে মানে অ্যানেস্থেসিয়া দিয়ে এবং অ্যানেস্থেসিস্টের প্রেজেন্সে পেশেন্টকে ব্যথামুক্তভাবে
মানে পেশেন্ট টেরই পাবে না তার কোলোনোস্কোপি হয়ে যায়। আচ্ছা স্যার, এটা তো জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হচ্ছে না। এটা মানে টিউব দিতে হয় না, কিন্তু ঘুম পাড়াই দেয়, বাট অ্যানাস্থেসিয়া দেয়। যদি হ্যাজার্ড থাকে সে অ্যানাস্থেসিয়া ম্যানেজ করে, কোনো ভয়ের কোনো কারণ নেই। মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হচ্ছে। অ্যানাস্থেসিয়া দিয়ে। আচ্ছা স্যার, কোলোনোস্কোপি নিয়ে আমাদের মনে আরও নানা ধরনের ভীতি কাজ করে, যেমন হচ্ছে একটা প্রাইভেসি মেনটেনেন্সের ব্যাপার থাকে, এক্সপোজার কতটুকু হচ্ছে বা পেইন কতটুকু হবে। স্যার এই ব্যাপারে একটু যদি খোলাখুলি বলেন। কোলোনোস্কোপি যেটা মানুষের যেটা ভয়, যেটা একটাই হচ্ছে, এটা পার্সেন্টেজ খুবই কম, খুবই নেগলিজিবল, যেটা পারফোরেশন হতে পারে। আমরা টিউব যখন মানে কোলন দিয়ে ঢুকাবো তখন এটা বাতাস দিয়ে কোলনটাকে ফুলানো হয়, তো এই মনোযোগ প্রেশার দিয়ে ঢুকানো অনেক সময় পারফোরেশন হতে পারে, ছিদ্র হয়ে যেতে পারে। এটার খুবই 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 কম মানে ইনসিডেন্স। এটা ছাড়া আর আবার কোলোনোস্কোপি করার পরে অনেক সময় একটু ব্লিডিং হতে পারে, এছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আচ্ছা স্যার, কোলোনোস্কোপি প্রসিডিওরের আগে একজন পেশেন্টকে কি কি নিয়ম মেনে থাকতে হচ্ছে বা পরবর্তীতে কি কি অ্যাডভাইস দিচ্ছেন আপনারা? কোলোনোস্কোপি করার আগে পেশেন্টকে আমরা সাধারণত কিছু নিয়ম বলি, যেমন রোগীকে কিছু খাবার লো রেসিডুয়াল ডায়েট খেতে বলি, যেমন শাকসবজি, মাছ, মাংস এগুলো 2 দিন আগে থেকে খাবে না। তারপরে আগের দিন রোগী একটু লিকুইড খাবার খাবে, এবং যেদিনকার কোলোনোস্কোপি হবে ওদিনকার রোগীকে আমরা এমন কিছু ল্যাক্সেটিভ খাওয়াবো। ল্যাক্সেটিভ খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে পুরা কোলনটাকে একদম পরিষ্কার করা, সে পানির মতো ডায়রিয়ার মতো হয়ে পুরা কোলন পরিষ্কার হবে। তারপরে আমরা রোগীকে কোলোনোস্কোপি করতে নেব, এটা হচ্ছে তার প্রিপারেশন। আচ্ছা, তারপরে কোলোনোস্কোপি করার পরে রোগীর তেমন যখন কোলোনোস্কোপি শেষ হবে, কোলোনোস্কোপি করতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কোলোনোস্কোপি টোটাল প্রসিডিউরটা সম্ভব হয়। যদি নর্মাল কোলোনোস্কোপি, যদি কোনো পলিপ না কাটা লাগে বা অন্য কিছু না করি, কোলোনোস্কোপির সাথে সাথে রোগী ঘুম থেকে উঠে যাবে, আধা ঘন্টা রোগী শুয়ে থাকবে, তারপর রোগী বাসায় চলে যাবে। বড় ধরনের কোনো জটিলতা দেখা দেয় না। আচ্ছা, তাহলে 2 থেকে 3 দিনের প্রিপারেশন এবং একদিনের মাঝে আমাদের পুরো প্রসিডিউরটা শেষ হওয়ার কথা। জি জি স্যার, আমাদের ধর্মভীরু জনগোষ্ঠী, যে আমরা জানি যে বাংলাদেশ একটু ধর্মভীরু, তো সেক্ষেত্রে দেখা যায় যে মহিলারা অনেকেই কোলোনোস্কোপি করতে চান না, কারণ তার প্রাইভেট পার্টস এক্সপোজ হবে সেই ভয়ে। সেক্ষেত্রে স্যার কি কি মেনে চলছেন আপনারা? মেনে চলছি। এখন রোগীরা তার রোগ ডায়াগনোসিসের ক্ষেত্রে আগে যেমন ধর্মভীরুতা ছিল, আমাদের পুরুষ ডাক্তার থেকে আসতো না, এখন মানুষের ওই ভীতিটা নাই। মানুষ রোগ ডায়াগনোসিসের জন্য যে মানে এই ভীতিটা থেকে মানুষ উঠে আসছে। 2 নম্বর হলো আমাদের দেশে অনেক এখন মহিলা কোলোরেক্টাল সার্জন আছে এবং গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছে ফিমেল, তারাও যদি রোগীরা চায় তাদের দিয়ে আমরা কোলোনোস্কোপি টেস্টটা করাই। আচ্ছা স্যার, আমরা শুনছিলাম যে কোলোনোস্কোপি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার একটা গোল্ড স্ট্যান্ডার্ড স্ক্রিনিং প্রসিডিওর। স্যার, স্ক্রিনিং প্রসিডিওর কত বয়স থেকে শুরু হয় সেটাও আপনি আমাদের বললেন, কিন্তু স্যার এটা কতদিন পর পর করে রাখতে হবে সেটা যদি একটু বলতেন। আসলে ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে কোলোনোস্কোপি কখন। যেমন যে স্ক্রিনিং কোলোনোস্কোপি করবে তাকে আমরা 45 ইয়ার্সে আমরা কোলোনোস্কোপি শুরু করব। তারপর সাধারণত 5 বছর পর পর অনলি মানে 5 বছর ইন্টারভ্যালে তা আবার একটা কোলোনোস্কোপি, যদি তখন নর্মাল থাকে তাইলে আমরা 75 ইয়ার্স পর্যন্ত তাকে স্ক্রিনিং কোলোনোস্কোপি করব। এটা হচ্ছে যে স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। আর যাদের ডায়াগনোসিস হবে, যেমন কোলন ক্যান্সার কারো ছিল, তার অপারেশন আগে কোলোনোস্কোপি করা ছিল, ফুল কোলোনোস্কোপি করা ছিল, তাকে সাধারণত আমরা অপারেশনের পরে তার সমস্ত চিকিৎসা শেষ হওয়ার পরে 1 বছর পরে কোলোনোস্কোপি করব। 1 বছরে যদি দেখা যায় ওকে, তাহলে 3 বছর পরে করব। 3 বছর পরে যদি ওকে থাকে তাহলে 5 বছর করবে, এরপর যদি ভালো থাকে তার দরকারই নেই কোনো কোলোনোস্কোপি। আচ্ছা স্যার, কোলোনোস্কোপি এবং এন্ডোস্কোপি আমাদের পেশেন্টরা বা দর্শকরা অনেক সময় দেখা যায় দুটো মিলিয়ে ফেলছেন, দুটোর মধ্যে পার্থক্যটা যদি একটু বলেন। কোলোনোস্কোপি এন্ডোস্কোপি দুইটাই এন্ডোস্কোপ। এন্ডো মানে কি, টিউব মানে এন্ডো মানে একটা টিউবের ভিতর, যেটা মুখ দিয়ে আমরা করি, মুখের ভিতর দিয়ে, সেটাকে বলে এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। যেটা আমরা সাধারণত কোলন এবং রেকটাম দেখি, এটাকে আমরা কোলোনোস্কোপি বলি। দুইটা একই জীব, একই প্রসিডিউর, একই নিয়মই মোটামুটি করা হয়। আচ্ছা স্যার, এই প্রসিডিউরের খরচ কেমন হতে পারে? এটা মানে এটা ডিপেন্ড করে, মানে আপনার হসপিটাল টু হসপিটাল ভেরি করে। তো এবারে যারা প্রাইভেট সেট আপে এটা 8 থেকে 10,000 টাকার ভিতর হয়ে যায়, কিন্তু আমাদের যেটা গভর্নমেন্ট সেট আপে অনেক জায়গায় ফ্রি হয়, কিছু কিছু জায়গায় মানে সামান্য কিছু 2 থেকে 2,500 টাকার ভিতরে টোটাল ফুল কোলোনোস্কোপি হয়ে যায়। আচ্ছা স্যার, সর্বশেষে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থেকে থাকে, কোলোনোস্কোপি নিয়ে কোনো কথা যদি থেকে থাকে। যে কোলোনোস্কোপি সম্বন্ধে আমি দর্শকদের শুধু এটুই বলতে চাই যে কোলোরেক্টাল ক্যান্সার এমন একটি ক্যান্সার, যে ক্যান্সারটা একটা প্রিভেন্টেবল ক্যান্সার। কারণ কোলোরেক্টাল ক্যান্সার পলিপ থেকে হয়। তাহলে যদি আমরা কোনো পেশেন্টকে স্ক্রিনিং কোলোনোস্কোপি করি এবং পলিপ পাই, তাহলে পলিপটা রিমুভ করলে সেই পেশেন্টের ক্যান্সারই হবে না। একমাত্র ক্যান্সার যেটা ক্যান্সার প্রিভেন্টেবল ক্যান্সার, এবং সেই প্রিভেন্ট করা সম্ভব কোলোনোস্কোপির মাধ্যমে। অতএব আমি দর্শকদেরকে আমি এটুই বলবো যে প্রত্যেকটা মানুষেরই অন্তত স্ক্রিনিং কোলোনোস্কোপি 45 ইয়ার্সে করা উচিত, এবং যার ফার্স্ট ডিগ্রি রিলেটিভের কোলন ক্যান্সার এবং কোলোরেক্টাল ডিজিজ আছে তাদেরকে 40 বছর বয়সে স্ক্রিনিং কোলোনোস্কোপি করা উচিত। ধন্যবাদ স্যার এত সুন্দর আলোচনার জন্য। ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম কোলোরেক্টাল ক্যান্সার নির্ণয়ে কোলোনোস্কোপির ভূমিকা এবং কোলোনোস্কোপি আরও কী কী রোগ নির্ণয়ে আমাদের উপকারে আসতে পারে সে সম্পর্কে। দর্শক, আশা করি আপনাদের ভেতর কোলন ক্যান্সারের কিংবা কোলোরেক্টাল কোনো ডিজিজের কোনো লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই আপনারা যথাযথ ডক্টরের শরণাপন্ন হবেন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকবেন। আজকে আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।